বাবা আসুন, থানা চলে এসেছে, থানার ভিতরে যাই। বাবা রাজীব, বলছিলাম কি আজকেই ডায়েরিটা করতে হবে? মানে? না মানে কদিন দেখে করলে হতো না? আর কত দেখবেন বাবা? 72 ঘন্টা হয়ে গেছে। না, সে 72 ঘন্টা হোক, কি বলতো, পুলিশের ঝামেলা বড় ঝামেলা, খুব ঝক্কি পোয়াতে হয়। তাই বলছিলাম কটা দিন দেখে যদি আমরা... না বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আজকেই ডায়েরি করব। চলুন। বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার, আমার নাম রাজীব মালাকার, আর ইনি আমার সম্পর্কে শ্বশুর মশাই হন। স্যার, আমি সাধন মিস্ত্রি, বীরপাড়া হাই স্কুলের টিচার। হ্যাঁ বুঝলাম, কিন্তু সমস্যাটা কি হয়েছে বলুন তো? স্যার, আসলে হয়েছে কি, 3 দিন হয়ে গেল আমার মেয়ে নিখোঁজ। নিখোঁজ? নিখোঁজ মানে? মানে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদের বাড়ি খোঁজ নিয়ে দেখেছেন? সব জায়গায় দিয়েছি, কিন্তু 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 কি? কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। আপনার ওয়াইফের নাম কি? পায়েল, পায়েল মালাকার। আপনার সাথে কোনো রকম ঝগড়া টগড়া হয়েছিল পায়েলের? না তো, সেরকম তো কোনো কিছুই হয়নি। সত্যি কথা বলুন, দেখুন পুলিশের কাছে কিন্তু কোনো কিছু গোপন করতে নেই। সত্যি বলছি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো অশান্তি হয়নি। স্যার, জামাই আমার খুব ভালো ছেলে, ওর নামে অভিযোগ করার কোনোদিন সুযোগই দেয়নি আমাকে। সে না হয় বুঝলাম, কিন্তু এরকম একজন জলজাল তো মানুষ সেভাবে নিখোঁজ হয়ে গেল কি করে? সেটাই তো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার মিসেস কি খালি হাতে চলে গেছেন নাকি সঙ্গে করে কিছু নিয়ে গেছেন? ভ্যানিটি ব্যাগ, ওর ফোন, আর 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 কি? আমাদের ঘরের আলমারিতে কিছু সোনার গয়না আর নগদ 20,000 টাকা ছিল, সেইগুলো ও সঙ্গে করে নিয়ে গেছে। আচ্ছা, আপনার ওয়াইফের সাথে কি বাইরের কারোর কোনো সম্পর্ক ছিল? মানে অ্যাফেয়ার ট্যাফেয়ার কিছু ছিল? না না, আমার স্ত্রী খুবই ভালো চরিত্রের, ওকে কোনোদিনও কোনো রকমের বেচাল আমি দেখিনি। হয়তো আছে, আপনি জানেন না। না স্যার, পায়েলের কোনো কারোর সঙ্গে সম্পর্ক আছে বলে আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না কেন? ও আমাকে ভীষণ ভালোবাসে, আর ও খুব সাদা সিধে ভোলা ভালা গোছের একটা মেয়ে, তাই ও আমাকে লুকিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করবে সেটা আমি বিশ্বাসই করতে পারি না। বুঝলাম। আপনি তো বলছেন ম্যাডাম ফোনটা সঙ্গে করে নিয়ে গেছেন, আপনি ওনাকে ফোন করেননি? করেছিলাম, প্রথম দিকে অনেকবার করেছিলাম। ফোন ধরেনি? গোড়ার দিকে রিং হচ্ছিল, কিন্তু একবারও রিসিভ করেনি। তারপর থেকে সুইচ অফ, এখনো ফোন বন্ধ রয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? এমন কাউকে, মানে যে আপনার স্ত্রীকে কিডন্যাপ করলেও করতে পারে? না স্যার, কেউ নেই। পায়েলকে কিডন্যাপ করার মতো কেউ নেই স্যার। ঠিক আছে, আপনারা কাজ করুন, আপনারা ওই বাইরের টেবিলে গিয়ে মিসিং ডায়েরি করুন, তারপর আমরা দেখছি। আর পায়েলের এক কপি ছবি কিন্তু আমাদের লাগবে। দেব, কিন্তু আপনারা যে করেই হোক আমার পায়েলকে খুঁজে বার করে দিন। আমরা চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। না না, এইভাবে বলবেন না, আমরা আমাদের ডিউটি নিশ্চয়ই করব। আপনি এক কাজ করুন, বাইরে গিয়ে মিসিং ডায়েরিটা করুন, তারপর বাকিটা আমরা দেখছি। নমস্কার। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2023, বোলপুর থানায় এসে হাজির হন জনৈক রাজীব মালাকার এবং তার শ্বশুর সাধন মিস্ত্রি। রাজীব বাবু জানান, গত 3 দিন ধরে তার স্ত্রী পায়েল নিখোঁজ। তিনি উদাহ হয়ে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান সোনার গয়না এবং নগদ 20,000 টাকা। আমাদের কাছে প্রশ্ন হলো, কোথায় গেলেন গৃহবধূ পায়েল? তিনি কি তার গোপন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন, নাকি কেউ তাকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?
এই সব প্রশ্নের উত্তর পেতে হলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। বেরোচ্ছিস নাকি রে বাবু? হ্যাঁ মা, আমি একটু বেরোচ্ছি। তা কোথায় যাচ্ছিস সকাল সকাল? যাই একবার থানা থেকে ঘুরে আসি, দেখি তোমার বৌমার কোনো খোঁজ খবর পেলো কিনা। সেরকম কোনো খবর থাকলে থানা থেকে নিশ্চয়ই তোকে ফোন করতো। সেটা তো আমিও ভাবছি, তবু একবার যাই। তাগাদা না দিলে তো পৃথিবীতে কোনো কাজই ঠিকঠাক হয় না। যা ঘুরে আয় একবার। বৌমার যে কি হলো, মেয়েটা যে কোথায় গেল, ভেবে ভেবে আমি এই কদিন দুচোখের পাতা এক করতে পারিনি রে। আমিও কি নিশ্চিন্তে আছি মা? সোনা গয়না টাকা গেছে যাক, তাতে আমার কোনো লোভ নেই, কিন্তু আমার পায়েলকে আমার কাছে ফিরিয়ে দিলে আমি খুশি। তাই একবার থানা থেকে। কার ফোন রে বাবু? বুঝতে পারছি না, অচেনা নাম্বার। দেখ থানা থেকে করেছে কিনা। হ্যালো, কে? পায়েল? এটা কার নাম্বার? তুমি কোথা থেকে বলছো? ঠিক আছে ঠিক আছে, তুমি 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 দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হলো বাবু, তুই কিছু বলছিস তো কেন? মা তুমি চিন্তা করো না, আমি আসছি। বাবু, বাবু শোন, আমার কথা শুনে যা বাবু। পায়েল, পায়েল, কি হয়েছে তোমার? কি অবস্থা হয়েছে? তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে আমাদের ছেড়ে? কি অবস্থা করেছো তুমি দেখি। আমার ভুল হয়ে গেছে রাজীব, আমি আর কোথাও যাব না, আমাকে ক্ষমা করে দাও রাজীব, আমি আর কোথাও কখনো যাব না রাজীব, আমার ভুল হয়ে গেছে। আপনি যে এইভাবে কোথাও যাবেন না সেটা তো বুঝলাম, কিন্তু একটা সত্যি কথা বলুন তো, আপনি গিয়েছিলেনটা কোথায়? মিসেস মালাকার, আপনি বলুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি তো। আসলে আসলে আমি বলুন। আসলে আমার বর ঘুরে ঘুরে কাপড়ের ব্যবসা করে, কিন্তু গত কয়েক মাস ধরে। ওলে বাবা রে, আমার বেবিটা কি করছে বাবা? এই দেখো ঝুনঝুনি, তুমি যখন বড় হবে তখন খেলবে, ঠিক আছে? ওলে বাবা লে, আমার বেবিটা হাসছে। এই দেখো তোমার মা, তুমি বুঝতে পারছো? ওলে বাবা রে, হাসছো কেন বাবু? এই দেখো, এই দেখো। আরে হলো হলো, শুধু বাচ্চাটাকে দেখলে হবে? বাচ্চা তার বাবাকেও তো দেখতে হবে। ধ্যান, হিংসুটে কথাকার। এই হিংসে হওয়াটা স্বাভাবিক নয় কি? আমার ভালোবাসার মানুষের প্রতি কেউ যদি ভাগ বসায় তাহলে রাগ করবো না। ও মা, তাই বুঝি? তাই নয় তো কি?
শোনো না রাজীব, বলো বেগম, তোমার নবাব শুনছি। তুমি কি কোথাও বেরোবে? বেরোনোর আছে, দুজনের সাথে দেখা করার আছে। ওরা যদি আমার কাছ থেকে কয়েকটা শাড়ি কিনতে রাজি হয়ে যায় তাহলে তাহলে আমার কিছু সুরাও হবে। তুমি একদম চিন্তা করো না, সব কাপড় বিক্রি হয়ে যাবে। তাই? তাহলে একটা টুক করে দিয়ে দাও দেখি। কি দেব? আরে যেটার জন্য তোমার বাচ্চা আর বাচ্চার বাবা পাগল, একটা মিষ্টি হাম্পি। অসুখ। যাও যাও, দেরি হয়ে যাবে। বৌমা, বলুন। বলছি ইলেকট্রিক বিলটা আমি সেই দিন থেকে দেখছি টেবিলের ওপর পড়ে আছে। বাবু এই বিলটা কবে জমা দেবে? জানি না। জানি না মানে? এরপর না দিলে তো ওরা লাইন কেটে দিয়ে যাবে। দিলে দেবে, তা কি আর করা যাবে? ও মা, কি আবার কি ধরনের কথা? তা কি করব মা? আপনার ছেলেকে বলতে বলতে তো আমি হয়রান হয়ে গেছি। আপনার ছেলে তো আমার কোনো কথাই কানে তোলে না। অপদার্থ, উজবুক একটা, ঠিক নিজের বাবার মতো হয়েছে। ওর বাবাও ঠিক এইরকম একগুঁয়ে অবাধ্য টাইপের ছিল। আমায় বিয়ে করেছিল ঠিকই, কিন্তু কোনোদিনও একটি বারের জন্য সংসারের দিকে ফিরে তাকায়নি। কি ব্যাপার, ভর সন্ধেবেলা শাশুড়ি বৌমার মধ্যে মেগা সিরিয়ালের মতো ঝগড়া লেগে গেছে নাকি? বাজে কথা রাখ। তুই আগে বল এই বিলের টাকাটা কবে জমা করবি? এরপর তারিখ পেরিয়ে গেলে এসে ওরা লাইন কেটে দিয়ে যাবে। ওফ, তুমি চিন্তা করো না তো, আমি ঠিক গিয়ে টাকা জমা দিয়ে দেবো। কবে? প্লিজ মা, দোহাই তোমার, আমার মাথা খেও না তো। দেখছো আমি ভীষণ টায়ার্ড। যাও তো যাও, এক কাপ আদা দিয়ে চা করে নিয়ে এসো। আরে যাও, ঝুলঝুল করে দেখছো কি? এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। এই পুচকি শোনা কই? ভেতরে বিছানা করে শুয়ে দিয়েছি। ওহ, হলো? কি আবার হবে? শাড়িগুলো বিক্রি হলো না। সে কি? কি করব বলো, আমার হাতে তো নেই। আমি তো আর শাড়ি কেনার জন্য জোর করতে পারি না। আর পছন্দ অপছন্দেরও তো একটা ব্যাপার আছে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। বিয়ের পর পর দেখেছি তোমার টাকার কোনো অভাব নেই, তারপর দেখলাম আস্তে আস্তে তোমার রোজগার কমতে লাগলো, আর এখন 1.5 মাস হয়ে গেল তোমার 1 পয়সাও রোজগার হয়নি। আচ্ছা বলো না, এমন কি হলো যে তোমার রোজগার একেবারে বন্ধ হয়ে গেল? আসলে কি জানো, কাঁচামালের দাম এতটাই পরিমাণে বেড়ে গেছে যে এই শাড়ি, ব্লাউজ, শার্ট, টি শার্ট এইসবের দামও স্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমরা যে দামে মালটা কিনি তার থেকে মিনিমাম লাভ রেখে তো আমরা মালটা বিক্রি করব, কিন্তু সেটা করতে গিয়ে এতটাই দাম হয়ে যাচ্ছে যে মধ্যবিত্তরা আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে আর কিনতে চাইছে না। আমাদের দেখলে হয় পালাচ্ছে, না হয় মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। সর্বনাশ! তাদের আর দোষ কি বলো? এখন হয়েছে ই-কমার্সের যুগ। সবাই ঘরে বসে মোবাইলে অ্যাপস ডাউনলোড করছে, আর সেখানে সারা বছর দেদার ডিসকাউন্ট, আবার দারুণ দারুণ কালেকশনও। বাজার দরের থেকে সেখানে অনেক কম দামও সব কিছু, ফ্রম আলপিন টু এলিফেন্ট। বাড়িতে এসে আবার দিয়ে যাচ্ছে। যদি পছন্দ না হয় ফেরত নিয়ে নিচ্ছে, না হয় টাকা দিয়ে দিচ্ছে। এবার তুমি বলো, এত সুবিধে পেলে মানুষ আমাদের কাছ থেকে কেন কিনবে? সবার তো আর রাজার ধন নেই। তুমি তাদেরকে বোঝাও না যে সব সময় তো টাকাটাই সব না, কোয়ালিটিটাই তো আসল। বুঝিয়ে বুঝিয়ে মুখে রক্ত উঠে গেছে, কোনো লাভ নেই। তাহলে দেখি কতদিন চালাতে পারি। যেদিন বুঝবো এই ব্যবসার ভবিষ্যৎ অন্ধকার, সেদিন বিকল্প পথ ধরে নেব। বৌমা, কি হলো বৌমা? কিছু বলছেন মা? বলছি বাবু কি বাড়িতে এসে দুপুরে ভাত খাবে বলেছে?
জানি না। জানি না মানে? তোমার বর তোমার কাছেই তার কোনো খবর নেই? আসলে মা আমাকে কিছু বলে যায়নি। ঠিক আছে, বাবুর ভাতটা আমি সরিয়ে রাখছি, তুমিও তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিও। নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট, রক্তিম রক্তিম দে, এটা আবার কে? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখছি মেসেজ করেছে। হাই, থ্যাঙ্কস আ লট আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আপনি কোথায় থাকেন? আপনি নয়, তুমি। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি প্রান্তিকে থাকি, তুমি? কাছাকাছি। ম্যারিড। বেবি আছে একটা। এখনো কোণে জোটেনি, দেখো তুমি যদি একটা পাত্রী জোগাড় করতে পারো। খুব অল্প কয়েকদিনের মধ্যেই রক্তিম আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। মোবাইলে নাম্বার দেওয়া নেওয়া হয়, আমরা যখনই সময় সুযোগ হতো চ্যাট করতাম, এমনকি ফোনেও কথা হতো। পায়েল, মা কোথায় গো? পুজো দিতে গেছে। যত সব নাটক। এসব তুমি কি বলছো? পুজো দেওয়া, মন্দিরে যাওয়া, এগুলো নাটক। তা নয় তো কি, লাভের লাভ কিছু হচ্ছে? মন্দিরে গিয়ে ধূপকাঠি, মোমবাতি, ফুলের মালা, প্রসাদ, দক্ষিণা, এতে কারি কারি টাকা খরচা হচ্ছে। ছি ছি, এসব তুমি কি বলছো? ঈশ্বর পরম করুণাময়, তার চরণে ভক্তি নিবেদন করলে তিনি সবার মনস্কামনা পূর্ণ করেন। তাই আমার তো একটাও মনস্কামনা পূর্ণ করছে না। এত ঘোরার পর, এত চেষ্টার পর একটাও শাড়ি আমার বিক্রি হলো না। উল্টে একজনের বাড়ি থেকে আমাকে কুকুরের মতো দৌড় দৌড় করে তাড়িয়ে দিল। শোনো না, আমার একটা কথা একটু মাথা ঠান্ডা করে শুনবে? উপদেশ দেবে নিশ্চয়ই। আহা, তা কেন, শোনোই না। গৌরচন্দ্রিকা না করে যা বলার বলে ফেলো। বলছি, তুমি একটা চাকরির চেষ্টা করছো না কেন? চাকরি? কি চাকরি? খবরের কাগজে তো কত বিজ্ঞাপন বেরায়, তুমি একটু অ্যাপ্লাই করে দেখতে পারো তো। সেটা আপাতত সম্ভব নয়। কেন সম্ভব নয়? সেটা তুমি বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো তাহলে। শোনো তাহলে, মহাজনের কাছ থেকে প্রচুর মাল নেওয়া হয়েছে, প্রচুর টাকা ধারও নেওয়া হয়েছে। এখন এই সব মালগুলো বিক্রি করে তার টাকা যদি শোধ না করতে পারি না, সে বাড়িতে এসে গলায় গামছা দেবে। তুমি চাকরি, কাপড়ের ব্যবসা দুটো একবার চেষ্টা করে দেখো না, একসাথে করতে পারো কিনা। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, বেশি পাকা একেবারে না। হ্যাঁ পায়েল, বলো। ব্যস্ত আছো? না না, বলো বলো। বলছি, তোমার চেনা জানা কোনো কোম্পানি আছে? কোম্পানি? কিসের কোম্পানি? মানে কোথাও যদি কোনো চাকরি থাকে, ছোটখাটো হলেও চলবে। তুমি চাকরি করবে? না না, আমার জন্য নয় গো, তাহলে? আমার বরের জন্য। না না, তুমি তো বলেছিলে তোমার বর নাকি ঘুরে ঘুরে শাড়ির ব্যবসা করে। সে করে, কিন্তু এখন অবস্থা খুব খারাপ, রোজগার একেবারে নেই, খুব ডাউন চলছে। সে কি,
তাই বলছিলাম আর কি। ঠিক আছে, হয়ে যাবে। সত্যি? কিন্তু কিন্তু কি? দেখো পায়েল, তোমাকে একটা কথা খুলেই বলি তাহলে। আজকালকার দিনকাল তো একদম ভালো নয়। চাকরি বাকরি ফ্রিতে পাওয়া খুব মুশকিল। সামান্য দক্ষিণা তোমায় দিতেই হবে। দক্ষিণা মানে ঘুষ দিতে হবে? হ্যাঁ, মানে ওই ঘুষই বলতে পারো। তা তা কত দিতে হবে? 1 লাখ টাকার মতো জোগাড় করতে পারবে? হ্যাঁ, 1 লাখ? এত টাকা কি করে দেবো? না গো, সত্যি পারবো না। মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুমি 50-এর মতো জোগাড় করো, আমি বাকিটা আমিই দেখছি আর কি করবো। 50? ঠিক আছে, দেখছি কিভাবে ব্যবস্থা করা যায়। কিন্তু কিভাবে তোমাকে টাকাটা দেব? তুমি এক কাজ করো, আজ তো বুধবার, তুমি আমার সঙ্গে রোববার দেখা করো, ঠিক আছে? কোথায়? আমি সেটা না হয় তোমায় রাতের বেলা জানিয়ে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি অবশ্যই কিন্তু একা আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি রবিবারই যাব, আর একাই যাব। তুমি আমাকে রাতে মেসেজ করে জায়গাটা জানিয়ে দিও। ঠিক আছে ভাই, রাখছি। হ্যাঁ, পায়েল। রক্তিম? হ্যাঁ, আমি রক্তিম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একটু না। বেশ, তাহলে চলো। কোথায়? ওইখানে একটা ছোট চায়ের দোকান রয়েছে, ওখানে বসেই কথা বলা যাবে। চলো চল। বলছি, এনেছো তো? কি হবে? তোমার টাকা ছাড়া কি আনতে বলেছি? হ্যাঁ এনেছি, কিন্তু। আর কিন্তু কিসের? 50,000 জোগাড় করতে পারিনি গো। 20,000 মতো আমি ক্যাশ এনেছি। আরে 20,000-এ কি হয়? না, অফিসে তোমার পিয়নের চাকরিও জুটবে না। শোনো না, রাগ করো না লক্ষ্মীটি, আমি না কিছু গয়না এনেছি। সোনার? হ্যাঁ, সোনার। দেখাও। হ্যাঁ, এগুলোই কি আর হবে তোমার? 50,000? বলছি, ওই হারটা কি? এটা তো সোনার নয়, এটা রূপোর। ঠিক আছে, দেখি এটাই হয় কিনা। এবার চলো আমার সঙ্গে। কোথায় আবার? কলকাতা। এখন? হ্যাঁ, এই দোকানে যাবো, গয়নাগুলো বেচে 20,000 টাকা নিয়ে তোমার বড়ের চাকরি কনফার্ম করে দেবো। কিন্তু এখন কলকাতা গেলে তো আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। তুমি একটা কথা বলো তো পায়েল, তুমি চাও কি চাও না তোমার বড়ের চাকরিটা হোক? চাই। তাহলে চলো আমার সঙ্গে, এত ভেবো না, ঠিক আছে? চল। আমরা সন্ধ্যার পর কলকাতা পৌঁছাই। রক্তিম কিন্তু আমায় নিয়ে কোনো অফিসে যায়নি, আমার কোনো কথার জবাবও দিচ্ছিল না ও। আমায় নিয়ে এদিক ওদিক অনেক ঘোরাঘুরির পর। সে কি বন্ধ হয়ে গেছে? আজকে হবে না কোনোভাবে? ও, বিকেল 5টা বেজে গেছে বলে অফিসগুলো বন্ধ হয়ে গেছে, বুঝলাম। আর কাল? আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। এই পায়েল, বলছি যে কি হয়েছে বলো? অফিসগুলো বন্ধ হয়ে গেছে। সে কি? আসলে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, বিকেল 5টা বেজে গেছে। অফিস তো আর আমাদের জন্য সারাদিন খোলা রাখবে না। তাহলে এখন কি হবে? আমাদের আজকে রাতটা এই কলকাতাতেই থেকে যেতে হবে। না, তা কি করে হয়?
আমার বর আমাকে অনেকবার ফোন করেছে, আমি ফোনটাও ধরিনি। আর রাতে যদি বাড়ি না যাই তাহলে হুলস্থুল পড়ে যাবে। আচ্ছা পায়েল, তুমি শান্ত হয়ে বলো তো তোমার চাকরিটা দরকার কি দরকার না? অবশ্যই দরকার। তাহলে আমি যেটা বলছি সেটা চুপচাপ শোনো। আজকে রাতটা আমরা কলকাতায় থাকি, কাল সকালে তোমার বরের চাকরি হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তুমি এখন একটা কাজ করো, তোমার ফোনটা সুইচ অফ করে আমায় দিয়ে দাও। কিন্তু আমরা কোথায় থাকবো? এত ভালো একটা জায়গা থাকতে চিন্তা করছিলে রাতে কোথায় থাকবে? না রক্তিম, আমার কিন্তু ভালো লাগছে না। তুমি আমার বরের চাকরি দেবে বলে আমাকে কলকাতায় নিয়ে এসে এখন বসে বসে মদ কিনছো। কি হয়েছে? বরের বয়সে খাচ্ছি নাকি শালি? ছি ছি, এটা তোমার মুখের ভাষা? তার মানে ওটা তোমার ভালো মানুষের মুখোশ ছিল? যা ভাববি ভেবে নে, কিচ্ছু যায় আসে না। শোনো না, আমি তো তোমায় টাকা দিয়েছি, গয়নাও দিয়েছি। দোহাই দোহাই তোমার, আমার বরের চাকরিটা করে দাও না প্লিজ। বাবা, তুমি এরকম করে হাসছো কেন? তোমায় কে বলো তো পায়েল? শুধু টাকা দিলে, গয়না দিলে আমার বরের চাকরি হয়ে যাবে? মানে কি? কাছে এসো, আমায় খুশি করে দাও। দেখো তোমার বরের চাকরি একদম কালকে পাক্কা, কনফার্ম। ছি, তুমি এত খারাপ, এত নীচ, এত নোংরা। হ্যাঁ, তারপর আমি সোজা হাওড়া স্টেশনে চলে যাই, আর তারপর যা হোক ভাবে একটা ট্রেন ধরে প্লিজ ম্যাডাম, শান্ত হন আপনি। স্যার, সোনা গয়না টাকা পয়সা যা গেছে আমার কোনো দুঃখ নেই, কিন্তু স্যার আমার বউয়ের সাথে যে এইরকম পাশবিক অত্যাচার করেছে আমি তার শাস্তি চাই স্যার। একটু দেখবেন স্যার, আমার মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে, ও যেন জাস্টিস পায়। ঠিক আছে, আপনারা আগে বাইরে গিয়ে এফআইআরটা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, অপরাধী শাস্তি পাবেই। যান। শুনুন, ওদের এফআইআর লেখা হয়ে গেলে মেয়েটার মেডিকেল টেস্টের ব্যবস্থা করবেন। রাইট স্যার। আর মেয়েটার কাছ থেকে রক্তিমের মোবাইল ফোন নাম্বারটা চেয়ে নেবেন। ওকে স্যার। তারপরে পায়েলকে পাশে বসিয়ে সোশ্যাল মিডিয়ায় রক্তিমের প্রোফাইলটা খুঁজে বের করবেন। রাইট স্যার। আর সেই সঙ্গে দেখে নেবেন রক্তিমের লাস্ট টাওয়ার লোকেশনটা কোথায় দেখাচ্ছে। ঠিক আছে স্যার, আজকেই আমি পাইলের কাছ থেকে ছেলেটার নাম্বার নিয়ে আমাদের সাইবার টিমকে সার্ভিলেন্সের জন্য দিয়ে দিচ্ছি। তাই করুন। আমার মন বলছে রক্তিম আবার কোনো একটা মেয়েকে টার্গেট করবে, আর আমাদের সেই সুযোগটাই নিতে হবে।
বোলপুরের গৃহবধূ পায়েলের সঙ্গে যা ঘটেছিল তা ছিল বীভৎস, কুৎসিত, নৃশংস এবং চরম নিন্দনীয়। তাই আমরা ঠিক করি তাড়াতাড়ি অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে তুলব। কিন্তু আমাদের কাছে পায়েলের বয়ান আর অভিযুক্তের ফোন নাম্বার ছাড়া আর কিচ্ছু ছিল না। তাই আমাদের টিম কলকাতায় যে হোটেলে পায়েলকে নির্যাতন করা হয়েছিল সেই হোটেলে হানা দেয়। কিন্তু সেই হোটেলের রেজিস্টার থেকে পাওয়া রক্তিমের ঠিকানাটা ছিল সম্পূর্ণ ভুয়ো। দুর্ভাগ্যবশত হোটেলে চেক ইন করবার সময় অভিযুক্ত যে পরিচয়পত্র দিয়েছিল সেটাও ছিল জাল। কিন্তু পুলিশ তো কখনো হাল ছাড়ে না, তাই আমরাও হাল ছাড়িনি। রাখি এনি আপডেট? আরে বসুন বসুন। রক্তিমের কারেন্ট টাওয়ার লোকেশন কিছু জানা গেল? না স্যার, ওর ফোন এখনো সুইচ অফ, কিন্তু লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশন কলকাতা দেখাচ্ছে। কলকাতা? তার মানে পায়েল পালিয়ে আসার পর ও সাবধান হয়ে যায়, তারপরে ও ফোনটা সুইচ অফ করে দেয়। হয়তো ওর কাছে আরো কয়েকটা সিম কার্ড রয়েছে, কিংবা হয়তো নতুন কোনো সিম কার্ড নিয়েছে। হতে পারে, আপনি ঠিক বলছেন স্যার। আমি ওর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা সার্ভিলেন্সে রেখেছি। ও যদি ভুলেও একবার লগ ইন করে। স্যার স্যার দেখুন, রক্তিম ভৌমিকের নামের পাশে সবুজ আলো জ্বলছে। তার মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা ও এইমাত্র লগ ইন করলো। দেখি দেখি। এই দেখুন স্যার। হ্যাঁ, এই তো সবুজ আলো জ্বলছে, তার মানে অনলাইন হয়েছে। হ্যাঁ স্যার। এরপর কি করণীয়? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একটা ফেক আইডি তৈরি করুন তো। ফেক আইডি? তারপর ওই আইডি থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ফ্রেন্ড? বুঝে গেছি স্যার, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় সেটা আমরা ভালো করে জানি। এটা আবার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো? সুলগ্না সেন? আরে বাবা, সালা কেমনি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এই অ্যাকসেপ্ট করলাম। ওয়াও, ভেরি গুড, গ্রেট জব। তার মানে রক্তিমের সঙ্গে আপনার কল চ্যাট নিয়মিত হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, রেগুলার। আমি কিন্তু ঠিক এটাই চেয়েছিলাম। আমাকে মানে সুলগ্না সেনকে গতকাল রাতে রক্তিম প্রপোজ পর্যন্ত করে ফেলেছে। তাই নাকি? যাকে বলে একেবারে হাবুডুবু খাওয়া স্যার। তার মানে আপনার উপর, ওই ফেক আইডি সুলগ্না সেনের উপর এখন রক্তিমের অগাধ আস্থা তৈরি হয়েছে, তাই তো? একদম স্যার। আচ্ছা, রক্তিম যে নাম্বারটা থেকে আপনার সঙ্গে কথা বলছে ওই নাম্বারটি কি ওই ভিকটিম পায়েল মালাকারের দেওয়া নাম্বার? না স্যার। তাহলে? ওটা একটা অন্য মোবাইল নাম্বার। আচ্ছা, এই নাম্বারটা কার নামে রেজিস্টার করা আছে? স্যার, রক্তিম খুব চতুর আর ধূর্ত। এই সিমটা কোনো এক আমিনা খাতুনের ডকুমেন্টস দিয়ে তোলা হয়েছে। ঠিকানা বর্ধমান। আমিনা খাতুন? কিন্তু মোবাইলের IMEI নাম্বারটা তো এক হওয়ার কথা। না স্যার, এক নয়। রক্তিম হয়তো অন্য কোনো মোবাইল ফোন ব্যবহার করছে বা কোনো সফটওয়্যার ইউজ করে নিজের হ্যান্ড ফোনের IMEI নাম্বারটা বদলে দিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু এই নতুন নাম্বারটার কারেন্ট টাওয়ার লোকেশন কোথায় দেখাচ্ছে? কলকাতা, কিন্তু লোকেশন লাগাতার চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা যেভাবে এগোচ্ছি ঠিক সেইভাবেই এগোতে হবে। আর তো কোনো উপায় নেই। শুনুন, আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে, এবার বাকি অর্ধেক কাজটা খুব সতর্কভাবে করতে হবে। অর্ডার করুন। শুনুন, এবার আমাদের খুব বুদ্ধিমানের মতো ফাঁদ পাততে হবে। কি করে স্যার? রাখি, আপনি এক্ষুনি রক্তিমকে একটা কল করুন তো। কল করে বলুন যে আপনাদের সংসারে খুব অভাব অনটন যাচ্ছে, একটা চাকরির আপনার এক্ষুনি দরকার। বুঝে গেছি স্যার। ডার্লিং, বলো। ব্যস্ত? না, বলো বলো। জানো, আজ না আমার মনটা একদম ভালো নেই। কেন, কি হলো আবার?
একটু আগে মায়ের সাথে খুব ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে কেন? মায়ের উইডো পেনশনে আমাদের সংসারটা আর চলছে না গো। তাই মা পরিষ্কার বলে দিল, আমি যদি ইমিডিয়েট একটা চাকরি জয়েন না করি, আমি নাকি মায়ের মরা মুখ দেখবো। এই মনেছে গো। তাহলে কিন্তু মাকে কি করে বোঝাই এই আজকের দুনিয়ায় একটা চাকরি পাওয়া কতটা টাফ? ব্যাস সেটা বলতেই মা আবার আমাকে ঝেড়ে একগাদা কথা শুনিয়ে দিল। তুমি মন খারাপ করো না শোনা, তুমি আমার কথা শোনো। হ্যাঁ বলো। তুমি চাইলে তোমার জন্য কিন্তু একটা ভালো চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু তুমি তো জানোই মানে আজকাল একটু মালকুড়ি না খসালে একটা ভালো চাকরি কি করেই বা পাবে বলো তো? টাকা? আচ্ছা টাকা কি দিতেই হবে? কিছু করার নেই ডিয়ার। ঠিক আছে, বলো কত টাকা দিতে হবে? বেশি না, ওই 1 লাখ টাকার মতো যদি জোগাড় করতে পারো তাহলেই। 1 লাখ টাকা? না না, আমি অত টাকা দিতে পারবো না। তাহলে কত দিতে পারবে তুমি? ওই 25,000-এর মতন। একটা কাজ করো, তুমি 25 নিয়ে এসো, বাকিটা না হয় আমিই দেখছি। কিন্তু কোথায় যেতে হবে? আচ্ছা তুমি তো ওই নর্থ কলকাতার কাছে থাকো তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি রোববার বিকেলে ওই শোভাবাজার মেট্রোর কাছে নীরেন বসু স্ট্রিটের কাছে এসো। হ্যাঁ আচ্ছা, কটার সময় আসবো সোনা? ওই 5টা নাগাদ এলেই হবে। আমার চাকরিটা হবে তো? রক্তিম তোমার কথা ইচ্ছে ডার্লিং। ঠিক আছে রাখছি। এই রবিবার বিকেল 5টা, শোভাবাজার মেট্রোর কাছে নীরেন বসু স্ট্রিট। ফাঁদ খুব সফলভাবে পাতা হয়েছিল, এবার শুধু শিকার ধরার অপেক্ষায়। কিন্তু যেহেতু অভিযুক্ত রক্তিম ভৌমিক ছিল অত্যন্ত ধূর্ত, চতুর এবং অপরাধমনস্ক, তাই আমরাও সতর্ক ছিলাম, কারণ আমরা জানতাম এরকম সুযোগ আর আসবে না। তাই আমরা সব রকম প্রস্তুতি নিয়েছিলাম। আর তারপর দেখুন তারপর ঠিক কি ঘটেছিল। হাই শ্লোক না? হ্যাঁ। আর তুমি কখন এলে? আমি তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। তোমার আসতে অসুবিধা হয়নি তো? এত দেরি হলো? না না, আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। না না ঠিক আছে। বলছি এনেছো তো? দাও তাহলে। আরে বাহ, পুরোটাই আছে দেখছি। রক্তিম তুই কে বে? আর আমি এসআই রাখি সরকার। না না, আপনারা কি চান এখান থেকে? মানে আমাকে কেন ধরছেন? কি ভেবেছিলি তুই একের পর এক মেয়েদের চাকরির টপ দিয়ে রাতে লুটবি? তাদের মান সম্মান নিয়ে চিনিমিনি করবি? না না আমি স্যার আমি একটা কথা বলে তোমার জিভ আমি টেনে ছেড়ে দেবো। আমি বলছি, আমি আপনাকে পুরোটা খুলে বলছি। একটু খুলে বলতে হবে। চল থানায় যাবে, থানায় গিয়ে বলবি। বলে দিচ্ছি স্যার। আরে স্যার 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 ছেড়ে দিন না স্যার। স্যার আজ এত দেরি হলো যে? আর বলো না, অফিসে বড্ড কাজের চাপ। ও কি আমাদের বিচ্ছুটা কোথায়? ঠাকুমার সঙ্গে মেলা দেখতে গেছে? হ্যাঁ। হ্যাঁ। ও শোনো না, কাল আমাদের কেসের রায়দান আছে, আমাদের কোর্টে যেতে হবে। কি হলো, মুখটা এরকম হয়ে গেল কেন? আমাকে কি কোর্টে যেতেই হবে? আসলে ওই শয়তানটার মুখ না আমি আর দেখতে চাই না। এই পায়েল, কি হয়েছে? তুমি ওর সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
তুমি তো দোষ করনি। অপরাধ করেছে ওই রক্তিম। ও টোপ দিয়ে তোমাকে নিয়ে গিয়ে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে। আর তুমি যা করেছো আমার জন্য করেছো, তোমার নিজের জন্য তো কিচ্ছু করনি বাবু। মন থেকে বলছো তুমি? হ্যাঁ পায়েল, আর ওই ঘটনাটা ঘটেছিল বলেই আমার চোখ খুলে গিয়েছিল। সেই জন্যই তো উঠে পড়ে লেগে আমি চাকরিটা জোগাড় করেছিলাম। নইলে আমি সারা জীবন শাড়ি বিক্রির অপেক্ষায় বসে থাকতাম, আর আমাদের সবাইকে না খেতে পেয়ে মরতে হতো। তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার মতো স্বামী পাওয়া প্রত্যেকটা মেয়ের ভাগ্যের ব্যাপার। আমি তোমায় খুব 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 তাই? তাহলে আমাকে একটু টুকুস করে মিষ্টি একটা হাম্পি দাও তো। ধাত অসভ্য। সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে এটা একটা শক্তিশালী মাধ্যম। এই মিডিয়া যেমন সত্যি কথা বলতে সাহায্য করে, তেমনি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিরাপদ নয়। এই মিডিয়ার আনাচে কানাচে লুকিয়ে ওঁত পেতে থাকে রক্তিমের মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা, যারা পায়েলের মতো সরল মেয়েদের অসহায়তার সুযোগ দিয়ে তাদেরকে টোপ দিয়ে ফাঁসিয়ে ক্রমাগত তাদের সঙ্গে প্রতারণা করে চলেছে। তাই সাবধান, অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব করবার আগে দুবার ভাবুন, সতর্ক থাকুন, নইলে কিন্তু সমূহ সর্বনাশ।